আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সুবেদার চিবিয়ে চিবিয়ে বলে সুবেদার বিছানার দিকে এক পা বাড়ায়। আর ভালো লাগছে না তার, এখন একটু ঘুমাবে। একটা বালিশ আর একটা কাঁথা নিয়ে সেটা ছুঁড়ে মারল মেঝেতে। এলোমেলোভাবে মেঝেতে শুয়ে পড়ল নমিতার দিকে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে টলি থেকে একটা সাদা কুর্তি আর সাদা চুড়িদার স্যালোনি ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে সে মেঝেতে শুয়ে থাকা সুবেদারের দিকে এক পলক তাকিয়ে নিজেও একটা বালিশ ছুঁড়ে মারে সুবেদারের পাশে। সুবেদার চুপটি করে নমিতার কার্যক্রম পর্যবেক্ষণ করছে। নমিতা লাইট নিভে সে ধপ করে শুয়ে পড়ে পেছন থেকে সুবেদারের পেট জড়িয়ে আহ্লাদি গলায় বলে, ওরে আমার রাজ্জাক, আমি তোমার সাবানা, অযথা নড়াচড়া করে আমায় দূরে ঠেলে দিও না। সুবেদার তৎক্ষণাৎ আগুনে পুড়ে যাওয়ার মতো স্যাত করে উঠল। তড়িৎ এক হাত দূরে সরে যায়। ডিম লাইটের আলোয় আবজা ছায়া মুখটির দিকে তাকিয়ে শুধায়, এই এখন আবার কোন তাণ্ডব শুরু করেছেন? এখন কি একটু শান্তি মতো ঘুমোতেও পারবো না আপনার জন্য? এসব কি রাজ্জাক সাবানা লাগিয়ে রেখেছেন? কেন? আপনি যেই সিনেমা করছেন তার নায়ক নায়িকা। দেখুন, আমি আপনার সাথে তর্কে জড়াতে চাই না দেখে আগেই সরে এসেছি। এখন আপনি এমন করতে পারেন না। আমি একটু ঘুমাবো, আপনি আপনার জায়গায় যান। আমি আমার জায়গাতেই আছি বলেই নমিতা সুবেদারের বুকে মাথা এলিয়ে দেয়। সুবেদারের পেট শক্ত করে জড়িয়ে ধরে বলে, এটাই আমার আসল জায়গা বর, যেখানে ঘুমায় বউকেও সেখানেই ঘুমাতে হয়। এটাই নিয়ম, নয়তো আল্লাহ নারাজ হয়। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব থাকতে নেই, জানেন না? সুবেদার অনর কোনো কথা বলতে পারল না। দম বন্ধ হয়ে আসছে তার, একটুও শ্বাস নিচ্ছে না, যেন নড়লেই অঘটন ঘটে যাবে। নারী বিদ্বেষী এই দেহ প্রথমবার নারীর নরম স্পর্শে রন্ধ্রে রন্ধ্রে উত্তাল ঢেউ বয়ে যাচ্ছে। কি অদ্ভুত অনুভূতি! বুকের বাঁ পাশ এমন ছটফট করছে কেন? মাথা ব্ল্যাঙ্ক হয়ে আসছে সুবেদারের। সে কোনরূপ মিনমিন করে বলল, আপনি দয়া করে একটু সামাজিক দূরত্ব বজায় রেখে ঘুমান নমিতা। আপনি এমন কেন চেনা নেই জানা নেই অমনি একটা ছেলের গায়ে পড়ে ঘুমিয়ে পড়লেন? একটু তো লজ্জা শরম রাখুন। লজ্জা হলো নারীর ভূষণ, আপনার তো সেটাই নেই। নমিতা স্মিত হেসে সুবেদারের গালে সশব্দে একটা চুমু দিয়ে দেয়। চটপটে কণ্ঠে বলল, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন ছেলেটা আমার স্বামী, আর স্বামীর কাছে লজ্জা রাখতে নেই, তাহলে তারা হাতছাড়া হয়ে যায়। আর আপনাকে বাচ্চার বাপও তো হতে হবে, তাই না? এখন থেকে একটু একটু লজ্জা ভাঙতে হবে। সুবেদার স্তম্ভিত হয়ে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনায়। ঘটনাটি এতটাই দ্রুত ছিল যে সে কিছু বুঝে ওঠার সুযোগই পেল না। সে থমকে নিজের গালে হাত ঠেকায়। চোখ দুটো তার ছানা বড়া, অস্পষ্ট স্বরে এক একা শুধায়, বাচ্চা? চুমু? আমাকে চুমু খেয়েছে, এখন কি হবে আমার? হায় আল্লাহ, আমি মানুষকে মুখ দেখাবো কি করে? আরে চুমু কি ভিজিবল নাকি? লেগে আছে গালে, দেখা যাচ্ছে না তো। এই দেখুন, আমি আবার দিচ্ছি, আপনি আয়নায় গিয়ে দেখে আসুন কিছু দেখা যাচ্ছে নাকি। বলেই নমিতা টপ টপ আরো দু চারটে চুমু বসিয়ে দেয় সুবেদারের গালে, কপালে। আচমকায় সুবেদার চিৎকার করে উঠল, আম্মা বাঁচাও! নমিতা হতভম্ব হয়ে গেল নিস্তব্ধ রজনীতে। দুইবার সুবেদারের চিৎকারে সুবেদার ততক্ষণে কাঁথা হাতে ঝড়ের গতিতে দরজা খুলে পালিয়েছে। নমিতা সুবেদার পালিয়ে যাওয়া দেখে হো হো করে হেসে উঠল। আম্মা, ছোটবেলায় কি সুন্দর কোলের মধ্যে নিয়ে ঘুম পড়াতে, গল্প বলে, আর আজ দরজাই খুলছো না। ছেলে মেয়ে বড় হলে মা এমন দূরে সরে যায়? একটা বার দরজা খোলো না আম্মা, প্লিজ। কতদিন হলো তোমার সাথে একটু গল্প করতে করতে ঘুমাই না। আম্মা প্লিজ, এবারের মতো বাঁচিয়ে নাও। মায়ের দরজার গাল দাবিয়ে সুবেদার অনুনয় করে যাচ্ছে, কিন্তু নিত্যই দরজা খুলছে না। আম্মা কি ঘুমিয়ে গেল? এবার তার কি হবে? 1 ঘন্টা রুমের ভেতর ছিল, তাতে গায়ের উপর উঠে ঘুমে আবার চুমুচ্ছিছি শব্দটি মনে পড়তেই সুবেদারের দেহে রক্ত ছলকে উঠল। ভারী অদ্ভুত বিদঘুটে অনুভূতি। ওই ঘরে যদি আজ রাত কাটাতে হয়, আগামীকাল সকাল পর্যন্ত সে পুরো মানসম্মান নিয়ে সুস্থ সবল রুম থেকে বের হতে পারবে কিনা সন্দেহ। বিছানায় শুয়ে থাকা সুবেদার মা মলিন হাসল ছেলের কথায়। হাত বাড়িয়ে বিছানার পাশে থাকা ছোট্ট কাবারের ডর থেকে একটা ফটোফ্রেম বের করে। সাদা কালো পুরনো ধাঁচের একটি ছবিতে শার্ট প্যান্ট ইন করা একটি লম্বাটি দেহের পুরুষ পকেটে হাত ঢুকিয়ে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে সে। দেয় সে মৃদু হেসে বলল,
তোমার এই ছেলেকে নিয়ে আমি কোথায় যাব বলতে পারো? নিজের বাসরাতে কিনা মায়ের কোলে গল্প শুনে শুনে ঘুমাবে। ইচ্ছা করছে ঝাঁটাপেটা করতে, তাহলে যদি আক্কেল ঠিক জায়গায় আসে। ও হওয়ার সময় তো আমি কখনো পড়ে টরে যাইনি, তবে ওর মাথাটা খারাপ হলো কি করে বলো তো? ভদ্রমহিলা একা একাই কথা বলতে থাকে। একটা সময় চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। এখন আর তেমন কান্না আসে না। সেই 32 বছর বয়স থেকে অশ্রু ঝরতে ঝরতে আজ আঁখি অশ্রু শূন্যতায় ভোগে। মায়ের থেকে কোনোরূপ সাড়া না পেয়ে সুবেদার নিরুপায় হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। চোখে বাঁধে বাসঘরে লম্বা সোফাটের দিকে। অনতি বিলম্বে সুবেদারের মুখে হাসি ফুটে উঠল। সে মহা আনন্দে সেখানে গিয়ে ধপ করে শুয়ে পড়ল। বিশাল দেহ সোফায় শুতে বেশ বেগ পোহাতে হয়, তবে কোনো ব্যাপার না। ওই পিশাচিনীর হাত থেকে রেহাই পেতে সে এতটুকু কষ্ট অনায়াসে সহ্য করে নিতে পারবে। কাঁথাটা মুখের উপর দিয়ে ঘুমানোর প্রয়াস করলেই দেহের উপর ভার অনুভব হলো। এই ভার কিসের ভার সুবেদারের বুঝতে একটু সময় লাগলো না। বলিষ্ঠ দেহটির উপর নরম দেহের অবস্থানে সুবেদারের মুখের উপর থেকে কাঁথাটা ঝট করে সরিয়ে ন্যাকা সুর টেনে উঠল। হায় আল্লাহ, আমি এ কোন ডাকিনীর পাল্লায় পড়লাম? তুমি আমায় রেহাই দাও আম্মা, একটু বাঁচিয়ে নাও আমার জীবনটা। এক রাতেই ঝাঁঝরা করে দিল। এর সাথে আমি সারা জীবন কিভাবে কাটাবো? আপাতত রাতটা সুন্দর করে কাটান, সারা জীবনের দায়িত্ব আমি নিয়ে নেব। আপনি এখানে কি করছেন? আম্মা যদি বের হয় এভাবে দেখে তাহলে আমার নাক কাটা যাবে। সরুন এখান থেকে। ঘুমাচ্ছি বরকে ছাড়া, বর ঘুমাতে নেই, আরও সেটা যদি হয় বাসর রাত। আর নাক কাটা যাওয়ার ভয় থাকলে কি বাসর রাতে নতুন বউ রেখে এখানে এসে ঘুমাতেন? আপনি আমায় ঘুমোতে দেবেন না, তাই না? দেব। তাহলে এগুলো কি? বলেছি দেব, কিভাবে দেব সেটা তো বলিনি। সেটা বলার জন্য কি নিমন্ত্রণ পত্র পাঠাতে হবে? এখানে বলে বোঝাতে হবে? আমাকে কি আপনার অন্তর্যামী মনে হচ্ছে যে আপনার মনের কথা পড়ে নেব? যেখানে চাওয়াটা চোখ মুখ জুড়ে সুস্পষ্ট, সেখানে আপনার স্পষ্ট শব্দের বুনন চাই। আপনি কেন একটু ঠিক করে আমার দিকে তাকান না? একটু শান্ত দৃষ্টিতে তাকান না, তাহলেই বুঝে যাবেন। এর যাত্রায় বড় উদাসীন ঠেকল নমিতার কণ্ঠ। সুবেদারের বিরক্তি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সে তীক্ষ্ণ মেজাজে বলল, আপনার চেহারার দিকে তাকালে আমি আস্ত এক রক্তচোষা পিশাচিনী দেখতে পাই, বুঝলেন? হয়েছে এখন? নমিতা সুবেদারের বুকে থুতনি ঠেকে নমিতা হতাশার নিঃশ্বাস ফেল। পুনরায় নিজের বদমাইশ বেশভূষায় এসে চঞ্চল কণ্ঠে বলল, আপনি চাইলেই একটা শান্তির ঘুম ঘুমাতে পারবেন, কিন্তু সেটা আমাকে বুকে নিয়ে। না নিলে কি করবেন? চুমু খাবো। সোজা সাপটা কথায় সুবেদার ঘেমে উঠল। সেই ভয়ানক অনুভূতি স্মৃতিচারণ করে সে দাঁত কিরমির করে বলে, এত শখ পুরুষ মানুষের বুকে ঘুমানোর? পুরুষ মানুষের নয়, নিজের স্বামীর বুকে ঘুমানোর শখ কোন মেয়ের না থাকে বলুন? সুবেদার নিরুপায়। এই রক্তচোষা পিশাচিনী তাকে তো ছাড়বেই না। তার উপর যদি বেশি তিরিং বিরিং করে তবে বিষাক্ত চুমু নামক ওই ব্রহ্মাস্ত্র তো আছেই। এর থেকে চুপচাপ মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। সে মেনে নেয়। ঠিক আছে, আপনার শর্তে রাজি, কিন্তু আমায় ডিস্টার্ব করা যাবে না। একদম চুপচাপ ঘুমোতে দিতে হবে। আর হুটহাট ওই অসভ্য কাজ করা যাবে না, কিন্তু বলে দিলাম। অসভ্য কাজ মানে? ওই যে ওইগুলো টপাটপ যা আপনি করেন ওগুলো করা যাবে না। ওগুলো কোনগুলো? ওই যে চুচু আর কি। ওই মিয়া, চু চু কি? আরে ভাই, চুমু চুমু ওগুলো দেওয়া যাবে না কোনো ক্রমেই। কেন? আমার স্বামীকে আমি চুমু খাবো, তাতে কার বাপের কি? আমার যখন ইচ্ছা তখন চুমু খাবো। এই যে এখনো ইচ্ছা করছে। বলে সে চট করে একটা চুমু দিয়ে দেয় সুবেদারের গালে। সুবেদারের দাঁতের দাঁত চেপে সহ্য করে নেয় 480 ভোল্টের ঝটকাটি। আর তর্কে না জড়িয়ে কোনো মতে মাথা নেড়ে কাঁদো কাঁদো গলায় বলল, অনেক হয়েছে, আর না। আমি আপনার পায়ে পড়ি, আমায় একটু ঘুমাতে দিন, আমি অনেক ক্লান্ত। আমি তো সেই কখন থেকে ঘুমাতে বলছি, কিন্তু আপনি তো নাটক করে যাচ্ছেন সেই থেকে। ঠিক আছে, আমার ভুল হয়ে গিয়েছে। আপনি এখন দয়া করে সরুন আমার উপর থেকে। নমিতা ওষ্ঠপুঠে বিশ্বজয়ের হাসি নিয়ে উঠে যায়। সুবেদারও উঠে কচ্ছপের গতিতে নিজের ঘরে গিয়ে বিছানায় বসতে নমিতা এক লাফে তার পাশে বসল। সুবেদার সেদিকে তেসরা দৃষ্টি ফেলে কাঁথাটা পুরো মুখে পেঁচিয়ে নিয়ে তার উল্টো দিকে কাত হয়ে শুয়ে পড়ে। নমিতা ভুরু কুঁচকে যায়। সে তেড়ে ফুঁড়ে গিয়ে স্বল্প জায়গা ঠেলে ঠুলে সুবেদারের বুকে ঢুকে যায়। দুহাতে জড়িয়ে ধরে সুবেদারের পেট। সুবেদার চোখ মুখ কুঁচকে নেয় বক্ষ মাঝে লেপ্টে থাকা নরম স্পর্শে। ভেতর থেকে উষ্ণ নিঃশ্বাস বেরিয়ে এলো। তার ভবিষ্যৎ যে
লালবাতি জ্বলে গিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এ নিয়ে এখন তাকে সারা জীবন চলতে হবে ভাবতেই তার কান গরম হয়ে গেল। চোখের সামনে সব কিছু ধোঁয়াশা হয়ে আসলো। সেই নারীর এমন অত্যাচার সহ্য করে সারা জীবন কাটাবে কি করে? এই যে শোনেন। আপনি কিন্তু বলেছিলেন আমায় বিরক্ত করবেন না, ঘুমোতে দেবেন। দেব তো। তাহলে কথা বলছেন কেন? আমার একটা প্রশ্ন ছিল, সেটার উত্তর দিন, তারপর আর বিরক্ত করব না আপনাকে। ঠিক আছে, বলুন। নমিতা খুশি হয়ে যায়। উল্লাসিত হয়ে সে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরে সুবেদারের পৃষ্ঠদেশ। আহ্লাদি কণ্ঠে জিজ্ঞাসা করে, ওগো, আমরা হানিমুনে যাব কোথায়? পাবনা মানসিক হাসপাতালে। বদ্ধ নেত্রে সুবেদার নিলিপ্ত কণ্ঠে বলল। নমিতা মোটো আশ্চর্য হলো না সুবেদারের জবাবে, তাই নিজে নিজেই বলতে লাগলো, আমরা কাশ্মীর যাব, ঠিক আছে? আমাকে সাথে করে নিয়ে যাব। আমার কাশ্মীরে যাওয়ার খুব ইচ্ছা, জানেন? কাশ্মীরি মেয়েদের ওই ঐতিহ্যবাহী পোশাক পরার খুব ইচ্ছা। সিয়া গিয়েছিল ওর বাবার সাথে, আমাকেও বলেছিল, কিন্তু তখন আব্বু অসুস্থ ছিল, তার জন্য যেতে পারিনি। আপনি নিয়ে যাবেন তো? সুবেদারের কোনো সার শব্দ পাওয়া গেল না, বিধায়ী নমিতা চুপ হয়ে গেল। পরবর্তী 10 মিনিট কোনো প্রকার কোনো কথা শোনা গেল না। সুবেদারের তখন নিদ্রা আচ্ছন্ন। অজানা কারণেই মনে হলো তার দেহের সকল ক্লান্তি কেউ যেন শুষে নিয়ে যাচ্ছে। প্রত্যেক নিয়ম অনুযায়ী কোলবালিশ জড়িয়ে ঘুমানোর অভ্যাস দৃঢ়তর হওয়ায় নিদ্রা আচ্ছন্ন সুবেদার নমিতা নামক রমণীটিকেই কোলবালিশ ভেবে হাত পা তুলে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। নমিতার মুখে হাসি ফুটে উঠল সুবেদারের আলিঙ্গনে। সেও শক্ত করে জড়িয়ে ধরে সুবেদারকে। আর সুবেদার সে তো ভুলেই বসলো বুকের মাঝে থাকা নরম তুলতুলে কোনো বালিশ নয়, বরং জলজান্ত বিরক্তিকর নমিতা নামক রমণী। এক নতুন ভর, নতুন পরিবার, নতুন জীবন পদ্ধতি। নমিতার সাদাসিধে জীবন পছন্দ নয়। জীবনে হবে চ্যালেঞ্জিং, অ্যাডভেঞ্চারাস, চমকপ্রদ। আর তারাই ডাক্তারি সিধেসাদা জীবনকে চমৎকার অ্যাডভেঞ্চারাস করতে পারে একমাত্র সুবেদার নামক পাগলাটি লোকটি। যেদিন থেকে বুঝতে পেরেছে সুবেদারের সঙ্গ, তার কথাবার্তা, বাচনভঙ্গি, অদ্ভুত আচরণ তাকে আনন্দ দেয়, সেদিন থেকে সে দৃঢ় প্রত্যয় নিয়ে নেয় জীবনসঙ্গী করবে তো এই অদ্ভুত লোকটিকেই। একে সঠিক পথে আনতে আনতে তার গোটা জীবনটাই একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে। রান্নাঘরে বসে নমিতা রুটি বেলছে আর সুবেদারের মা রুটি ভাজছে। সুবেদারের মা রাজ্যের গল্প জুড়ে দিয়েছে পুত্রবধূর সাথে। কেমন ছিল তার সংসার জীবন, কিভাবে সে সুবেদারকে এক হাতে বড় করেছে। গল্পের বিষয়বস্তু এগুলোই। নমিতা মনোযোগ সহকারে শুনছে শাশুড়ির সব কথা। সুবেদারের ঘুমের সময়কাল আজ বেশ দীর্ঘ ছিল স্বাভাবিক দিনের থেকে। আজ তার ছুটি, শুধু আজকের দিনটাই ছুটি। পরশু আবার তাকে ট্রেনিংয়ে যেতে হবে। ঘুম থেকে উঠে কামরা শূন্য দেখে সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেল। ফ্রেশ হয়ে বাইরে বের হতে চোখ যায় সদর দরজার নিচে ক্ষুদ্র ফাঁকা স্থান থেকে ঢুকিয়ে রাখা পত্রিকার দিকে। সে এগিয়ে গিয়ে পত্রিকাটা হাতে নেয়। পত্রিকার ফ্রন্ট পেজ খুলতেই তার মুখ বিকৃত হয়ে গেল। পুরো পত্রিকা জুড়ে জেনারেল ইফতিশিয়াম এনামার তার কার্যকলাপ এবং তার মৃত্যুর মশলাদার অতিরঞ্জিত বিবরণ। জেনারেল এনামের মৃত্যুর কারণ হিসাবে আইনের দিক থেকে খুব তুচ্ছ এক কারণ প্রকাশিত করা হয়েছে। বান্দরবানের সদর হাসপাতাল সংলগ্ন এক ডোবায় বিভৎস দশেই জেনারেল এনামের লাশ পাওয়া যায়। দেহের মাংস খুবলে খুবলে নেওয়া, ঠিক যেন হিংস্র জন্তু কামড়ে কামড়ে খেয়েছে। চোখ দুটো খুবলে উঠিয়ে নিয়েছে, মাথায় খুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মগজ বের হয়ে গিয়েছে। দেহের অঙ্গ প্রত্যঙ্গ সব একে অপরের সাথে নমে মাত্র সংযুক্ত ছিল। ময়না তদন্ত দূরের কথা, লাশটিকে দাফন করাও যেন দুষ্কর। এত বিচ্ছিরি অবস্থা ছিল মৃত দেহটির। কোনো রকম তদন্ত ছাড়ে দাফন করে দেওয়া হয়। তবে এখানে পেছনে যে আর্মড ফোর্স জড়িত আছে সে বিষয়ে একটু হলেও আন্দাজা করতে পারে প্রশাসনিক। কেননা শুরু থেকেই এনামের পালিয়ে যাওয়া, নিখোঁজ হওয়া এবং পরে মৃত অবস্থায় পাওয়া রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত এই গুরুত্বপূর্ণ কেসটি পুরো ঘটনাটিতে বাংলাদেশ সেনাবাহিনীরা একদম নীরব, নির্লিপ্ত, অনাগ্রহী ভূমিকা পালন করেছে। পুরো সেনা ফোর্স যেখানে সংযুক্ত, সেখানে কাদের উপর তদন্ত কমিটি গঠন করবে প্রশাসন? এমনিতেই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ছিল, তাই তেমন কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি খুনটির কারণ খতিয়ে দেখার জন্য। শেষ মুহূর্তে আইনও নিজেকে সংকুচিত করে নেয়। সেনাবাহিনীর হাত থেকে পালিয়ে
সহযোগীদের সাহায্যেই দেশ ছাড়তে চাইছিল এনাম। ধারণা করা যায় ব্যক্তিগত শত্রুতা, আর্থিক লেনদেনের কারণে তাদের হাতেই খুন হয় এনাম। বড্ড তুচ্ছ এক কারণ, তবে প্রশ্ন তোলার সাহস কেউ করেনি। একজন ক্রিমিনালের মৃত্যুতে যে প্রশ্ন করবে তাকে যদি ক্রিমিনাল হিসেবে আখ্যায়িত করে দেয় আইন, সংযোগ না থাকা সত্ত্বেও যদি সংযোগ স্থাপন করে দেয়, আগামী 1 মাস টিভি চ্যানেল, পত্রিকা সবগুলো জেনারেল ইফতিসাম এনামকে দিয়ে রুজি রোজগার বাড়াবে। অথচ কদিন আগেও এই লোকটির কোনো তথ্য ছাপাতে নাড়ছিল এই সংবাদ মাধ্যমগুলো। মানুষ আর যাই পারুক বা না পারুক, যুগের সাথে তাল মেলানো, স্রোতের সাথে গা ভাসানো আর ট্রেন্ড ফলো করা সবচেয়ে ভালো করে পারে। তবে ব্যতিক্রম 2-1 রয়েছে যারা কখনোই স্রোতে গা ভাসায় না, ট্রেন্ড ফলো করে না, বরং নিজ অবস্থানে দৃঢ় থাকে, নিজ লক্ষ্যে অনড় থাকে। এই মানুষগুলো হয় বড্ড ব্যতিক্রমী এবং বিরল। আমাদের প্রত্যেকের উচিত এর সামান্য একটা বাক্যের অর্থ বোঝার চেষ্টা করা এবং মেনে চলা। নিজেকে ব্যতিক্রমী ধরাছোঁয়ার বাইরে রাখতে কে না পছন্দ করে। সুবেদার এই মতবাদ মেনে চললেও তার ব্যতিক্রমী অতিরিক্ত ব্যতিক্রম, যার জন্য সে প্রায়শই পাগল প্রতিবন্ধী উপাধি পায়। তবে এতে তার কিছু যায় আসে না। সে পেপারটাকে ছুঁড়ে মারে সোফার সামনে টি টেবিলে, পা বাড়াই ডাইনিং রুমের দিকে। ডাইনিং রুমের সাথে লাগোয়া রান্নাঘরে মাকে দেখতে রাতের সব রাগ বিরক্তি গিয়ে পড়ল মায়ের উপর। উগ্র চিত্তে শব্দ করে চেয়ার টেনে বসল সে। উচ্ছৃঙ্খল আচরণ তার মা কখনোই সহ্য করতে পারে না। সেই অসহ্যকর জায়গা থেকে ভদ্রমহিলা চেঁচিয়ে উঠল, কি রে সুবি, তোকে কতবার বারণ করেছি এভাবে শব্দ করে চেয়ার টানবি না? আম্মা, তুমি কি যেন বলেছিলে পাত্রী দেখতে একদম স্বর্গীয় পরীর মতো সুন্দর, তোমার চোখে যে ছানি পড়েছে এটা আমি আগে তো জানতাম না। নত অমাবস্যার রাতে তাণ্ডব করা পেতনির সাথে স্বর্গীয় পরীর তুলনা কে করে? হাসিতে মুক্ত ঝরে, ওই অট্ট হাসিতে হাসিতে কোনো মুক্ত তো ঝরেই না, বরং মনে হয় যেন কেউ ইট ভাঙছে। কণ্ঠের কথা কি যেন বলছিলে? কোকিলাসুর, তাই না? কোথায় কোকিলাসুর আর কোথায় কাউয়ার আওয়াজ আম্মা? কিসের সাথে কিসের মিল খুঁজো তুমি? এইখানে বসে কথা বললে 1 হাত দূরত্বে অবস্থিত মানুষটিরও সেই আওয়াজ শুনতে কষ্ট হবে না, বরং পুরো এলাকার মানুষ শুনতে পারবে এমন সাউন্ড বক্স লাগানো ওই কাউয়া স্বরে। মাথা থেকে তো কাপড় সরে না, আমি তো কোনোদিন মাথায় কাপড়ই দিতে দেখিনি। 5 ওয়াক্ত নামাজি, তাই না? কোথায় তোমার 5 ওয়াক্ত নামাজি পুত্রবধূ? ফজরের নামাজ পড়েছে নাকি ডাইনির মতো কারো গলার চেপে ধরে মরার মতো ঘুমিয়েছিল? জিজ্ঞাসা করো। নাস্তা হাতে দরজার সামনে দাঁড়িয়ে থাকা নমিতার চোখ মুখ লাল হয়ে উঠল রাগে। থমথমে মুখশ্রী তার টলমলে আঁকি। বিবের পরদিনই স্বামীর থেকে এমন কমপ্লিমেন্ট কোনো মেয়েই সহ্য করতে পারবে না। নমিতাও পায়নি। সুবেদার মা চমকে গেল ছেলের কথায়। সে আহত দৃষ্টিতে তাকায় নমিতার দিকে। কৈফিয়তের সুরে কিছু বলার জন্য উদ্ধৃত হলে নমিতা গটগট করে বেরিয়ে যায় রান্নাঘর থেকে। সুবেদার মাও পিছু পিছু বেরিয়ে আসে। নমিতা সশব্দে রুটি আর ভাজির পাত্র দুটো রেখে শাশুড়ির দিকে তাকায়। শাড়ির আঁচলে হাত মুছে থমথমে মুখেই বলল, আম্মা, আমি আসছি। কোথায় যাবি মা? ওর কথা কানে নিস না, ও একটা অপদার্থ, তুই নিজেই তো বলিস। তাহলে কেন ওর কথায় মন খারাপ করছিস? সুবেদার মা আহ্লাদি গলায় বলে। নমিতা শোনে না শাশুড়ির কথা। শেষ থমথমে কণ্ঠে শাশুড়িকে দুঃখিত বলে গটগট করে বেরিয়ে যায় সদর দরজা খুলে। নমিতা যেতেই সুবেদার মা ছেলের দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে রাগান্বিত স্বরে বলল, তুই অতিরিক্ত করছিস সুবি, আমারই ভুল হয়েছে। এতদিন তোর এই সব কর্মকাণ্ড কীর্তি আমি আমলে নেইনি দেখেই আজ এই অবস্থা। তোকে যদি আমি আর্মিন ট্রেনিংয়ে না পাঠিয়ে কোনো মানসিক হসপিটালে পাঠাতাম, তাহলে এতদিনে আমার ছেলেটা সুস্থ সবল আমার কোলে থাকতো। আম্মা, তুমি এটা বলতে পারলে? নিজের ছেলেকে তুমি মানসিক হাসপাতালে পাঠানোর কথা বলতে পারলে? পারবো না কেন? তুই পাগলামো করতে পারবি আর আমি তোকে ভালো বানাতে পারবো না? কোন স্বামী বিয়ের প্রথম দিন সকালে নিজের স্ত্রীকে এসব কথা বলে? তুই ভাবতে পারছিস মেয়েটার কেমন লাগলো? কে বলেছে তোকে ও নামাজ পড়েনি? তুই নিজেই তো মরার মতো ঘুমিয়েছিলি ফজরের আজানের তুই নিজেই তো মরার মতো ঘুমিয়েছিলি, ফজরের নামাজ পড়িসনি। কিন্তু ও সকালে উঠে আমার সাথে এসে একসাথে নামাজ আদায় করেছে, তারপর ঘর গুছিয়েছে, আমার সাথে নাস্তা বানিয়েছে। সুবেদার চুপসে গেল মায়ের কথায়। সে চোরা দৃষ্টি ফেলে মিনমিনিয়ে কণ্ঠে বলল, রাতে অনেক দেরি করে ঘুমিয়েছিলাম আম্মা, তাই উঠতে পারি। ছেলের এমন অযৌক্তিক আচরণে সুবেদার মার রাগে সজোরে হাতের খুন্তিটা ছুঁড়ে মারল। চিবিয়ে চিবিয়ে বলল, একটা মেয়ে তার স্বামীর মুখ থেকে নিজের জন্য একটু প্রশংসা আর ভালোবাসাময় কথা ছাড়া আর কিছু চায় না সুবি।
তুই যখন সেটুকু না দিতে পারবি তবে দুঃখও দিস না। তোর জন্য যখন মেয়ে দেখেছিলাম তখন কেউ রাজি হয়নি তোকে বিয়ে করতে। কেউ ভাড়া বাড়িতে থাকি বলে না করে দিয়েছে, তো কেউ ছেলে সেনা কর্মকর্তা দেখে না করে দিয়েছে। এদের নাকি সংসারের প্রতি টান থাকে না, সারাদিন দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখে। এত এত নাকচের মাঝে এই মেয়েটি পরিবারের চাওয়া পাওয়ার বিরুদ্ধে গিয়ে তোকে বিয়ে করতে চেয়েছে। নমির বাবা কোনো মতেই আমার প্রস্তাবে রাজি ছিল না। তুই একটু সত্যি করে বলতো কোন দিক থেকে অসুন্দর? সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বড় ডাক্তার, নিজে স্বাবলম্বী সে, তো আরো ভালো কোনো পরিবার, ভালো একজন স্বামী পাওয়ার যোগ্য, কিন্তু সে সব দিক তুচ্ছ তাচ্ছিল্য করে তোকে বিয়ে করেছে কি এই দিন দেখার জন্য? সুবেদারের মা রাগে রীতিমতো কাঁপছে। সদ্য হলো সে একটা নারী, আর একজন নারীর জন্য স্বামীর অপেক্ষার থেকে বড় কষ্টদায়ক আর কিছু হয় না। সুবেদার মাথা নিচু করে বসে থাকে। যদি আমার কথা একটুও বুঝে থাকিস তবে ওর কাছে ক্ষমা চেয়ে ওকে মানিয়ে হাসি মুখে ঘরে নিয়ে আসবি, আর না পারলে এই মুখ আমায় আর দেখাবি না। সুবেদার মা থমথমে সরে এতটুকু বলে রান্নাঘরে চলে যায়। রাত তখন 10টা 20। হাত ভর্তি মিষ্টি ফল দই নিয়ে সুবেদার সিঁড়ি বেয়ে উঠছে। পথিমধ্যে নিজের ঘরের বদ্ধ দরজা দিকে একবার অসহায় দৃষ্টি ফেলে সে আবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। নমি তার দরজার সামনে দাঁড়িয়ে বেশ কিছু সময় ইতস্তত করে কাটিয়ে দিল। অতঃপর লম্বা লম্বা শ্বাস ফেলে দুবার কলিং বেল চাপতেই দরজা খুলে যায়। নমিতার মা কিছুটা অপ্রস্তুত হলো মেয়ে জামাইকে দেখে। সে ব্যস্ত কণ্ঠে বলল, আরে বাবা এসো, ভেতরে এসো। তিশা মানে নমিতাকে একটু ডেকে দেবেন, বাসায় যাব। বাসায় যাবে যাও, কিন্তু তাই বলে ভেতরে আসবে না। এসো ভেতরে, নমিতা আছে ওর ঘরে। সকালে আসলো, বললো তুমি নাকি পাঠিয়েছো ওর বাবা অসুস্থ, এর জন্য ওর বাবাকে দেখার জন্য তো আমরা আছি। তুমি আবার ওকে পাঠাতে গেলে কেন? নতুন বউ, বিয়ের দিন সকালে কেউ চলে আসে? নমিতার মা ভেতরে যেতে যেতে বলল। সুবেদার এবারও কৃত্রিম হাসল। নমিতার মাকে অনুসরণ করে বসার ঘরে পৌঁছাতে দেখা হয় শ্বশুরের সাথে। সে বিনম্র চিত্তে শ্রদ্ধা দেখিয়ে সালাম দিল। ভদ্রলোক গোমরা মুখে সালামের জবাব দিয়ে পুনরায় চুপ করে বসে থাকে। অস্বস্তিতে কাঠ হয়ে বসে থাকে সুবেদার। নমিতার মা তাকে এসে বলে, যাও বাবা, নমিতার ঘরে যাও। ওই যে বাদিকের গলির প্রথম ঘরটাই ওর। সুবেদার হাঁপ ছেড়ে বাঁচল। সে বড় বড় পায়ে নমিতার ঘরে গিয়ে টোকা দিলে নমিতার অলস কণ্ঠ ভেসে আসে, দরজা খোলা, ভেতরে এসো মা। সুবেদার দরজা খুলে মাথা ঢুকিয়ে উকি দিয়ে দেখে নমিতা বিছানায় উবু হয়ে শুয়ে আছে। সে লম্বা শ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করে ভেতরে ঢুকে যায়। দরজা চাপিয়ে দিতেই নমিতা পিছু ফিরে সুবেদারকে দেখে তার ললাটের ভাঁজের সৃষ্টি হলো। সুবেদার তা দেখে গলা খাকারে দিয়ে নম্র কণ্ঠে বলল, কি হলো, এখনো শুয়ে আছেন যে? বাসা যাবেন না? বিয়ের দিন সকলেই নতুন বউ এভাবে ঘর ছেড়ে বেরিয়ে যায়? আপনার তো খুশি হওয়ার কথা, আমি বেরিয়ে গিয়েছি, আপনার ঝামেলা মিটে গিয়েছে। বাসায় চলুন, আমি নিতে এসেছি, আম্মা অপেক্ষা করছে। আমি আর ওই বাসায় যাব না। সুবেদার আকাশ থেকে পড়ল নমিতার কথায়। যাবে না মানে? না গেলে তো আম্মা তাকে আর ঘরেই ঢুকতে দেবে না। সে মৃদু উচ্চস্বরে জিজ্ঞাসা করলো, কেন যাবেন না? ওটা আপনার শ্বশুর বাড়ি না? ওখানে আপনার বিয়ে হয়েছে, ওখানেই আপনাকে সবসময় থাকতে হবে। বিয়ে মানেন আপনি? যেই বাড়িতে আমার কোনো সম্মান নেই, আমাকে প্রতি পদে পদে অপমান করা হয়, সেই বাড়িতে আমি কেন যাব? সুবেদার অথৈ সাগরে হাবুডুবু খেতে লাগলো। এখন কি করবে? সে কথা খুঁজে না পেয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। ঘর জুড়ে শুধু বই আর বই। তবে ঘরের কিনারে ঝুলে থাকা কঙ্কালটি দেখতেই তার চোখ ছানা পড়া। শুকনো ঢোক গেল সে। ঘাড় চুলকে একবার তাকায় শুয়ে থাকা নমিতার দিকে, বিড়বিড় করে বলে, রক্তচোষা পিশাচিনী মানুষের কঙ্কালও ঘরে রেখেছে, আর আম্মার কাছে এই মেয়ে নম্র ভদ্র মনে হয়। কিছু বললেন? না না, কিছু না, বলছিলাম যে আমি দুঃখিত, এখন চলুন বাড়িতে। দুঃখিত বলে কি বোঝাতে চাইছেন? মানে আর কখনো কিছু বলবো? কি বলবেন না? আপনাকে খারাপ কথা বলবো না, কষ্ট দিয়ে কথা বলবো না। সত্যিই তো? সত্যি, গড প্রমিস। নিজের অ্যাডামস অ্যাপলটি চেপে ধরে বলে সুবেদার। নমিতা তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে সুবেদারকে, জিজ্ঞাসা করে, বলুন তো আমি দেখতে কেমন? পরীর মতো। সুবেদার মেকি হেসে বলল, এই মুহূর্তে তার থেকে বেটার অপশন তার কাছে আর কিছুই হতে পারে না। নমিতার ভুরু উঁচু হয়ে যায় সুবেদারের জবাবে। পুনরায় জিজ্ঞাসা করে, আমার কণ্ঠ কেমন?
কাউ না, মানে কোকিলের মতো সুরালো, মন মাতানো কণ্ঠস্বর আপনার। আমার হাসি কেমন? আপনার হাসি এমন হাসি যে হাসির ঝলকে পুরো পৃথিবী আলোকিত হয়ে ওঠে। তবে কি এখন থেকে ভালো ব্যবহার করবেন? সুবেদার মনে মনে নাক ছিটকায় ভালো ব্যবহার আর পিশাচিনীদের সাথে, তবুও তা বাইরে প্রকাশ না করে বলল, একদম। আমি যা ইচ্ছা তাই করব, আর আপনি কিছু বলবেন না, তাই তো? আমাকে বুকে নিয়ে ঘুমাবেন? আমার যখন ইচ্ছা যেখানে ইচ্ছা চুমু খেতে পারবো? কখনোই না। তাহলে যেই পথে এসেছেন সেই পথেই ফিরে যান। আমি যাব না আর ওই ঘরে। মানে? একটা মেয়ে শ্বশুর বাড়িতে থাকে তার স্বামীর ভরসায়। সেই স্বামী যদি মেয়েটিকে ভালো না বাসে, সম্মান না করে, তাহলে সে কেন থাকবে ওই ঘরে? কোন অধিকারে থাকবে? কিন্তু আম্মা তো বলেছিল ক্ষমা চাইলে আপনি চলে আসবেন। নমিতা জবাব দেয় না, পুনরায় ঘুমানোর জন্য বিছানা গুছাতে লাগলো। সুবেদার তা দেখে তড়িঘড়ি করে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি রাজি, এখন চলুন, বিছানা আর গোছানোর দরকার নেই। নিশ্চয়তা কি যে পরে আপনি এই কথা ভুলে যাবেন না? গড প্রমিস। সুবেদারের কথায় নমিতার মুখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল। হাসি মুখে বলল, ঠিক আছে চলুন। সুবেদার বড়সড় এক উষ্ণ নিঃশ্বাস ত্যাগ করল নমিতার মেনে যাওয়ায়। আজকের মতো ঝামেলা মিটে গিয়েছে, এর থেকে আম্মা কষ্ট পাই এমন কাজ আর করা যাবে না। তবে সুবেদার বুঝতে পারেনি যে সে নিজ কার্য হাসিলের জন্য সাপের লেজে পা দিয়েছে। কেননা নমিতাকে নিয়ে ঘরে ঢোকার পর মুহূর্তেই থেকে উঠতে বসতে চুমু খেতে খেতে এমনকি ঘুমানোর আগ পর্যন্ত সেই চুমুর বর্ষণ বহাল ছিল। ঘুমাতে গিয়েও শান্তি দেখা পায়নি সুবেদার, যার হাত পা দিয়ে তাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে ঘুমিয়েছে ওই ডাকিনি। আর সে এর প্রতিবাদ স্বরূপ একটা টু শব্দ করতে পারেনি। একে তো গড প্রমিস নামক কঠিন শব্দ বলে ফেলেছে, উপরন্ত মায়ের সে ঝলসে দেওয়া কঠোর দৃষ্টি। বলির পাঠা সুবেদারের তখন হাত পা ছড়িয়ে কাদার মতো অবস্থা। সিয়াসা একাধিক ব্যক্তিত্বের অধিকারী, যখন যেটা প্রয়োজন পরিস্থিতি ভেদে কখনো কঠোর, কখনো আবেগী, কখনো রাগী, কখনো মমতাময়ী, তো কখনো আতুরে এক বাচ্চা সুলভ আচরণ করে। তেমনি প্রিয় মানুষটির কাছে তার আচরণ বাচ্চা সুলভ। আগামীকাল সকালে দর্পণ এক সপ্তাহের জন্য ট্রেনিংয়ে চলে যাবে। আর যখন থেকে এই কথা মেয়েটি শুনেছে তখন থেকে একদম চুপ হয়ে গিয়েছে। নিশুতি রাতে পোকারা তখন একটু আধটু ডাকাডাকি শুরু করে দিয়েছে। ঘড়ির কাঁটা 12টা ছাড়িয়েছে, 3 মিনিট হলো। বারান্দার মেঝেতে সবুজ কৃত্রিম ঘাসের পর হাঁটু আঁকড়ে বসে আছে সিয়াসা। এক হাত দূরতে ট্যাঙ্ক টপ আর শর্টস পরা সুবিশাল দেহের শ্যামবর্ণ পুরুষটি অনবরত পোশাক দিয়ে যাচ্ছে। ঘাম জমে জমে শ্যামবর্ণটি আরও চাপাও চকচকে ধারণ করল। অন্ধকারের মাঝে ঘরের ভেতর থেকে ঠিকিরে আসা মৃদু আলোয় ঠিক যেন উজ্জ্বল মুক্তদানার মতো লাগলো সেই ফোটা ফোটা সেদো জলগুলো। সেদিকে বিন্দুমাত্র মনোযোগ নেই সিয়াসার। সে নিজ মনে ঘাস করছে, নিজ কর্মে মগ্ন। দর্পণ সেদিকে একবার দৃষ্টি ফেলে মিহিস্বরে শুধায়, মন খারাপ? এই অসময়ে এক্সারসাইজ কে করে? কে করে তা দিয়ে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার এটি এখন অত্যন্ত প্রয়োজন, তাই আমি করছি। দর্পণ পোশাক দিতে দিতে বলল। সিয়াসার মুখশ্রী থেকে প্রশ্নবোধক চিহ্নটি সরল না। দর্পণ পুনরায় বলল, লাস্ট কয়েকদিন এত হেভি খাবার খেয়ে শরীরে যা তা অবস্থা। আগামীকাল ট্রেনিংয়ের জন্য আমার বেশ অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হবে হেড অফিসারদের সামনে, যেটা আমার জন্য বেশ লজ্জাজনক। তাই একটু হলেও শরীরটাকে ফিট দেখানোর জন্য অসময়ে এই প্রচেষ্টা চালাচ্ছি। সঠিক উত্তর পেয়ে সিয়াসা আবার চুপ করে বসে রইল। দর্পণ তাকে আবার আটঘাট বেঁধে বসতে দেখে বলল, খাবার খেয়ে ওষুধ খেয়েছিলে? হুম। গুড, তাহলে এখন ঘুমাতে যাও, ভালো করে রেস্ট নাও। আগামীকাল সকালে তোমার ডিউটি শুরু। তুমি এখন যাও, আমি একটু পরে আসছি। সিয়াসার উপর তেমন কোনো প্রভাব পড়তে দেখা গেল না। সে নিশ্চল বসে আছে সে তাই। দর্পণ বিরক্ত হয় এবার। বিরক্তি নিয়েই জিজ্ঞাসা করে, কি হয়েছে সিয়া, এমন করছো কেন? না গেলে হয় না? সিয়াসা ঘাস খুঁড়তে খুঁড়তে জিজ্ঞাসা করলো। দর্পণ জানে থম মেরে বসে থাকার কারণ এটাই, তবুও প্রশ্রয় দেয় না। কাট কাট জবাবে বলে, না থাকলে তোমার বলার অপেক্ষা করতাম না। ও, ঘুমোতে যাও। একাধিকবার বলার পরও বাক্যটি কোনো গুরুত্ব পেল না সিয়াসার কাছে। বাধ্য হয়ে দর্পণ প্রসাব দেওয়া বন্ধ করে উঠে দাঁড়ালো। বোতলটি নিয়ে এক ঢোক পানি পান করে সিয়াসার কাছে এগিয়ে আসে। শব্দহীন পাজকোলা করে তুলে নেয় মলিন তনু।
সোজা বিছানার কাছে গিয়ে থামলো। মেয়েটিকে বিছানার শুয়ে দিয়ে কপালে আলতো ঠোঁট ছুঁয়ে দেয়, আদুরে গলায় বলে, এখন ঘুমাও সিয়া, আগামীকাল থেকে ডিউটি শুরু। ইউ নিড রেস্ট। বলে দর্পণ সরে যেতে নিলে দুটো হাতের বাঁধন আবারও নুয়ে পড়ে। সিয়াসা ফুপিয়ে উঠল দর্পণের গলদেশ আঁকড়ে। ফ্যাসফ্যাসে গলায় বলল, আই ডোন্ট নিড রেস্ট, আই নিড ইউ। প্লিজ দর্পণ, ডোন্ট গো। দর্পণ অনাহত অসহায় এই নারীটির নিকট, আর নারীটি সর্বদা এটারই অপপ্রয়োগ করে তার উপর। লম্বা দীর্ঘশ্বাস ফেলে নাইট নিভিয়ে জুতো খুলে বিছানায় শুয়ে পড়ে সে। নাইটি বিরোধহীন লেপটে গেল ঘমর্ত বদনটির সাথে। চোখের পানি মোছার জন্য মুখ ঘেঁষে অনমনীয় পুরুষালী পক্ষে। দর্পণ মৃদু কণ্ঠে বলল, সিয়াসা, এত আবেগে হলে জীবন চলে না। তোমার উচিত এখন এগুলোর সাথে মানিয়ে নেয়া, নিজেকে অভ্যস্ত করে নেয়া। কথায় কথায় কান্নাকাটি করে নিজের কষ্ট দীর্ঘায়িত করছো তুমি। এগুলো কিছুই না, বরং এর থেকেও আরো কঠিন পরিস্থিতি থেকে তোমায় যেতে হবে। ইউ হ্যাভ টু বি মোর স্ট্রং সিয়া। কান্না করতে করতে যখন চোখের পানি শুকিয়ে যাবে, তখন আপনার মতো এমন কঠোর নির্দয় পাষাণ হয়ে যাব। আমি পাষাণ? অনেক। পাষাণ না হলে এভাবে আমায় একা ফেলে একদিন পরপর কোথাও উধাও হয়ে যেতে পারতেন না। মেয়েটি পুনরায় ফুপিয়ে উঠে বলল। দর্পণ এর জন্য কোথাও যাওয়ার আগে সিয়াকে বলে যায় না, যাওয়ার আগে এমন কান্নাকাটি করবে সব সময়। সে হতাশা সুরে বলল, কাঁদছো কেন সিয়া? সামান্য একটা বিষয় নিয়ে কান্নাকাটি করা একটা প্রাপ্তবয়স্ক নারীর থেকে মোটেই কাম্য নয়। সিয়াসা থামে না, বরং শক্ত করে জড়িয়ে ধরে দর্পণকে। কান্নারত গলায় বলে, আমার সব সময় আপনার সাথে থাকতে ভালো লাগে। আমি রান্না বান্না করব, আপনি কাজ শেষে ঘেমে নিয়ে একাকার ক্লান্ত হয়ে বাসায় ফিরবেন। আসার সময় বাজার নিয়ে আসবেন, ঘরের জন্য আমার জন্য কেনাকাটা করে নিয়ে আসবেন। আমি আপনাকে নিজের হাতে খাইয়ে দিব, আপনার সাথে হাঁটতে বের হব। এগুলো আমার ভালো লাগে, কিন্তু কখনোই এগুলো আমার জীবনে দীর্ঘস্থায়ী হয় না। কেন হয় না? কারণ তুমি একজন সেনা কর্মকর্তার স্ত্রী। এটাই আমার আফসোস। নিজের সিদ্ধান্তে পস্তাচ্ছ? না, শুধু বোঝানোর চেষ্টা করছি আপনাকে আমি সব সময় আমার পাশে চাই, যেটা এই অসহ্য চাকরির কারণে কখনোই পারি না। সিয়াসার রাগ ছেড়ে পড়ল। দর্পণ হেসে ওঠে, মেয়েটির মাথা বুকে চেপে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এখন ঘুমাও, আমি আছি এখানে। সিয়াসা তাকায় দর্পণের মুখপানে। দৃষ্টিতে মেলবন্ধন ঘটে যায়। ডিম লাইটের আলোয় আবছা কান্নারত মুখশ্রীতে ভরপুর যাওয়া। নৈকট্য বিপদসীমা অতিক্রম করেছে বহুক্ষণ হলো দর্পণ সপ্তর্পণে নিজেকে সামলে নেয়। তবে নারীটির এহেন লজ্জা মাখা আকুতি ভরা চাহনি দর্পণকে পাশের বাড়ির নিন্দুক আন্টিদের মতো উঠে পড়ে উস্কানি দিতে লাগলো। ঘন ঘন পলক ঝাপটে দর্পণ এলোমেলো দৃষ্টি ফেল। টানা টানা চোখে সেই অদ্ভুত চাহনি উপেক্ষা করে বলল, অসুস্থ সেই খেয়াল আছে? আমার অসুস্থতার কারণও আপনি, নিরাময় ও আপনি। মিহি স্বরে বলা কথাটি ঘোরতর বিপক্ষে দর্পণ। মোহগ্রস্ত দর্পণ তীব্র প্রতিবাদ জানিয়ে বলে উঠল, আপনার অসুস্থতার কারণ কোনো ক্রমেই আমি নই মিসেস। আপনার অসুস্থতার কারণ আপনি নিজে। তাই বলে আপনি দূরে ঠেলে দেবেন? সিয়াসা থমথমে মুখে শুধায়। দর্পণ হাঁসফাঁস করে উঠল, চোখে চোখ রেখে বলে, ভোরে উঠে রওনা হতে হবে। 11টার মধ্যে ঢাকা সেনানিবাসে উপস্থিত থাকতে হবে। আর আপনি নির্ঘুম রাত্রি যাপনের পায়তারা করছেন, বড্ড জ্বালাচ্ছেন মিসেস। সিয়াসার চোখে মুখে উজ্জ্বল দীপ্তি খেলে যায়। চোখে হেসে আতুরে হাতে আঁকড়ে ধরে গলদেশ। নাকে নাক টেকে ঠোঁটে অসাবধানবশত লেগে যায় মৃদু স্পর্শ। সিয়াসা ফিসফিসে বলে, আজীবন জ্বালাবো এমন আর আপনাকে মুখ বুজে সহ্য করে নিতে হবে। চাকরি, ট্রেনিং চুলোয় যাক, বউ ফার্স্ট প্রায়োরিটি। হেসে ফেলে দর্পণ। নিস্তব্ধ রাত, একাকী বিশালাকৃতির ঘরটির কোনা কোনা তখন উস্কানিমূলক বার্তা প্রেরণ করছে। দর্পণ তখন এত কম্প্রোমাইজ করতো না। যদি তার স্ত্রী সুস্থ হতো, তবে নারীটির থেকে পাওয়া এই উস্কানিমূলক বার্তা সব কিছুর থেকে ঊর্ধ্বে, বিশেষ। তাই নো কম্প্রোমাইজকে কয়েকবার আওড়ে নিয়ে বলে, আজীবন মুখ বুঝে সহ্য করে নেব। সিয়াসা স্মিত হাসে। পুরশালী তনু আদর্শ হয়ে ডিম লাইটের আলোয় আবছায় নারী অবের উপর অসাবধানবশত লেগে যাওয়া অষ্টদয়ের স্পর্শ দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে ইচ্ছাকৃত। ঘমাক্ত ট্যাঙ্ক টপটি
ঠিক লন্ড্রি বাস্কেটের ঠিক সামনে গিয়ে ল্যান্ড করলো। মন মস্তিষ্ক নিজেদের সক্রিয়তা হারলেও হাতের নিশানা হারায়নি, তা ঠিক তাদের সক্রিয়তা ধরে রেখেছে। রাতে কয়েক লগ্নে তখনও নিশুতি রাতের পোকাদের সাথে যুক্ত হলো আরও এক যুগল। বহুবার কাছে আসার পরও সে এক অমেক টান, অবর্ণীয় অনুভূতির জন্ম নেই রুক্ষ হাতটির এক একটি যত্নমাখার স্পর্শে, যা ছিয়াশাকে আফসোস করতে বাধ্য করে কোনো জীবনে এত এত দায়িত্ব। কেমন হতো যদি কোনো জৈবিক চাহিদাই না থাকতো, পেটের দায়ে কাউকে দিক বিদিক প্রিয়জন হারা হয়ে ছুটতে না হতো। বেশ হতো, বেশ হতো। নিজের বাচ্চামতে প্রিয়জন নিমগ্ন ছিয়াশা হেসে ওঠে। সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটতে ছুটতে মানব জীবন তখন ব্যস্ত মুখর। কেটেছে 2 মাস, পবনে ঝাঁজ নেমেছে, ধরণীতে নেমেছে বৃষ্টি। অন্ধকারাচ্ছন্ন স্যাঁতসেঁতে ভেজা মানবহীন কোলাহলবিহীন গা ছমছমে পরিবেশ। আজও ইংরেজি শিক্ষক দেরি করে ছেড়েছে। মিনি অসহায় দৃষ্টিতে গেট থেকে মাথা বের করে উকি দেয়। ঝুপঝুপিয়ে বৃষ্টি পড়ছে অন্যদিকে। আজান দিয়ে দেবে এক্ষুনি, কি করবে? 2 মিনিট অপেক্ষা করে ভালো। বৃষ্টির গতিবেগ একটু কমলেই চোখ কান বন্ধ করে এক ছুট লাগাবে। তাকে পাশ কাটিয়ে সকল শিক্ষার্থীরা এক একে ছাতা মেলে বেরিয়ে যেতে লাগলো। সচেতন ছাত্রছাত্রী, সে একাই বোকা। নিজেকে ধিক্কার জানায় মিনি। তার বাসা কাছে দেখে তার এত উদাসীনতা। ছাতা, ফোন কোনো কিছুই সে সাথে করে বয়ে আনে না। গেটের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে সে। মিনিট 5 পর কারোর গলা খাকারির শব্দে সে সপ্রতিভ চাহনিতে ঘাড় ঘুরিয়ে তাকায় পেছন থেকে হেঁটে তার পাশে মাত্রই নিজের গতি স্লোথ করা তৈরবের দিকে। সে তরাক হেলান ছেড়ে ফর্মাল বেশভূষায় দাঁড়িয়ে বিনম্র কণ্ঠে সালাম জানায়। তৈরব গম্ভীর গলায় সালামের জবাব দেয়। মিনির বক্ষস্থল ইতিমধ্যেই বেহায়াপনা শুরু করে দিয়েছে। ধরপড় করতে করতে এই লোককে দেখলে তার অঙ্গ প্রত্যঙ্গ এভাবে উত্তেজিত হয়ে ওঠে। কেন বেহিয়ার মতো তার বুঝে আসে না। কই আর 5টা মানুষের সামনে পিছে পাশে কাছে গেলে তো এমন হয় না। মিনি তীব্র নিন্দা জানালো নিজের অঙ্গ প্রত্যঙ্গকে। বেশরম একটা বিবাহিত লোককে দেখে তার এমন করে কতটা অধপতন ঘটেছে ভাবতে তার ঘৃণা হতে লাগলো নিজের ওপর। সে চোখ ঘুরিয়ে একদম বাহিরে তাক করে শটান হয়ে দাঁড়িয়ে থাকা নির্বাক তৈরব ছাতা খুলতে খুলতে মিহির স্বরে বলল, চলো আমি পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ স্যার, কিন্তু কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। একটু বৃষ্টি কমলেই বের হব। তোমার মনে হয় বৃষ্টি এত সহজে কমবে? সবসময় জেদ দেখানোটা তোমার অভ্যেস, নাকি নিজেকে মিছে মিছে কঠোর প্রমাণ করার জন্য জেদ নামক ঠুনকো শব্দটির ব্যবহার করো? আপনার এটা জেদ কেন মনে হলো? আমি কোন অধিকারে আপনার সাথে জেদ দেখাবো? আপনি আমার শিক্ষক, আপনি সাহায্যের জন্য অফার করেছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি, কিন্তু আমার আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই। এটা আপনার কাছে জেদ মনে হলে আপনি ভুল। জেদ দেখায় আপন মানুষদের সাথে, শিক্ষকের সাথে কেউ জেদ দেখায় না। মিনি শক্ত কণ্ঠে বলল। তৈরবের প্রচুর রাগ হলো। মেয়েটি এমন কেন? সে লুকোচুরি খেললে ভালোবাসার জন্য ব্যাকুল হয়ে ওঠে, আবার ভালোবাসা প্রকাশ করলে তা অবহেলা করে তার থেকে দূরে সরে যায়। আর কত সহ্য করবে? যেখানে সে জানে মেয়েটির মনে একটু হলেও তার জন্য অনুভূতি রয়েছে। মেয়েটির সাথে লুকোচুরি খেলেও নিজের সাথে আর পেরে ওঠে না তৈরব। সে সরাসরি দৃষ্টি ফেলে মিনির দিকে, তপ্ত শ্বাস ফেলে বলে, সাউদা, আজ আমার একটি সত্যি কথা বলবে? শুধু আজকে আমার এই একটা প্রশ্নের উত্তর মন থেকে দেবে প্লিজ। তারপরে কখনো আমি তোমায় এই প্রশ্নের সম্মুখীন করব না, আর না কখনো তোমায় আমার সম্মুখীন হতে হবে। মিনি মৃদু থমকালো তৈরবের অনুনয়ের কণ্ঠে। লোকটার এহেন কণ্ঠের ধাঁচও কোনো ক্রমে সহ্য করতে পারল না। একজন বিবাহিত পুরুষের থেকে এমন অনুনয় ভরা কথা তার জন্য কামনীয় নয়। 2 মাস আগে তৈরব ছুটি থেকে আসার পর আজ পর্যন্ত সে কখনোই চোখ তুলে তাকায়নি তৈরবের দিকে। নিজের অনুভূতিগুলোকে প্রশ্রয় দেয়নি, বরং তিলে তিলে মেরে ফেলার প্রয়াসে নিমগ্ন ছিল। একজন বিবাহিত পুরুষের জন্য নিজের মনে অনুভূতি লালন করবে এতটা নিকৃষ্ট সে নয়। কিন্তু আজ তৈরবের এহেন আচরণের মানে ও বুঝতে পারল না। সে কৌতূহলী হয়ে তাকায় তৈরবের দিকে। বিকৃতি কণ্ঠে শুধায়, কিসের সত্যি কথা? আর আপনি এভাবে কেন কথা বলছেন? আপনি কি ভুলে যাচ্ছেন আমি আপনার স্টুডেন্ট? আমরা কি 5 মিনিটের জন্য আমাদের এই সম্পর্কটা ভুলতে পারি না সাউদা? আমি কি খুব খারাপ সাউদা? আমায় ভালোবাসা যায় না? সাউদা, আমি তোমায় ভালোবাসি। তোমার পারিবারিক অবস্থান পরিচয়কে নয়। আমার জীবনে শুধু তোমার অস্তিত্ব থাকবে, এতটুকুই আমার চাওয়া। ট্রাস্ট মি।
আমার কারণে তোমার ফিউচার প্ল্যানে কখনো কোনো বাধা হবে না। আপনি এতটা নিচে কিভাবে নামতে পারেন? ভালোবাসা প্রকাশ করলে নিচে নামা হয়ে যায়? একজন বিবাহিত পুরুষ হয়ে নিজের ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিতে লজ্জা করে না? তরিব যেন আকাশ থেকে পড়ল। সে অবুঝ পানে তাকিয়ে থাকে মিনির মুখের দিকে। অবুঝ কৌতূহলী কণ্ঠে শুধাই, হোয়াট ডিড ইউ জাস্ট সে? আমি কি? আপনি শুনতে পাননি তাই না? পাবেন কি করে? ঘরে বউ আছে, বাহিরে তো কাউকে লাগে তাই না? আর তার জন্যই আপনারা আমাদের মতো হতদরিদ্র বেচারি টাইপের মেয়েদের বেছে নেন। ইচ্ছে মতো ব্যবহার করা হয়ে গেলে তুচ্ছ তাচ্ছিল্য করে ছুঁড়ে ফেলে দিবেন। সব বড় লোকেরাই কি এমন মানুষের মন নিয়ে খেলে? মিনির দৃষ্টি ছলে ছলে। তৈরূপের জল জুড়ে তখন ছোটখাটো হা। সে অবাক পানে নিজেকে একবার অবলোকন করে বলল, তোমায় কে বলেছে আমি বিবাহিত? কে বলেছে সে কথা বাদ দিন, আপনি বলুন, আপনি কি বিবাহিত না? না, আমি বিবাহিত হলে তো তুমি আমার বউ হতে। তুমি বলো, তুমি কি আমার বউ? আমি কেন আপনার বউ হতে যাব? সেটাই তো, তুমি যখন আমার বউ নও তবে আমি বিবাহিত কিভাবে হলাম? আপনি কি হিয়ালি করছেন আমার সাথে? আমি করেছি তোমার সাথে কোনোদিন হেয়ালি? মিনি হতবুদ্ধি হয়ে গেল। সে আলভোলা দৃষ্টি ফেলে। তরুপ বুঝল মিনির মাঝে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। সে জিজ্ঞেস করল, তুমি কেন বললে আমি বিবাহিত? মিনি কাচুমাচু করতে লাগলো। তরুপের মুখশ্রী গম্ভীর হয়। সে গমগমে স্বরে পুনরায় বলে, আমি কিছু জিজ্ঞাসা করছি সৌদা। আপনি তো সেদিন রাস্তায় হাঁটতে হাঁটতে বলছিলেন কাউকে যে আপনি থাকতে তাকে কেউ জোর করে বিয়ে দিতে পারবে না। আপনি তাকে কত ভালোবাসেন। আর আপনি ছুটিও তো নিয়েছিলেন বাড়িতে বিয়ে করতে যাওয়ার জন্য। তরুপের দৃষ্টি ছোট হয়ে আসে। মস্তিষ্কে উল্টে পাল্টে গেল বোনের সাথে তার সেদিনকার কথোপকথন। তবে মেয়েটি কি সেদিন এর জন্যই কান্না করেছিল? সে অন্য কাউকে ভালোবাসে ভেবে মেয়েটি কষ্ট পেয়েছিল। তার মানে সওদা তাকে ভালোবাসে। মুহূর্তে নির্জীব বক্ষস্থল আন্দোলিত হই প্রশান্তিতে। সে মৃদু হেসে পকেট থেকে ফোন বের করে গ্যালারি ঘেটে তানিয়ার ছবি বের করে সেটা তুলে ধরল মিনির সম্মুখে। মিনি তাকাই সুচি গরনের হাস্যোজ্জ্বল মুখটির দিকে। তৈরবের এক বাহুতে আটকে আছে চেয়ারের আদল অনেকটাই সামঞ্জস্য দেখে মিনি অপোজ দৃষ্টিতে তাকাই তৈরবের দিকে। দৃষ্টিতে দৃষ্টি মিলে যেতেই সে চোখ নামিয়ে নেয়। তৈরব মিটিমিটি হেসে বলল, ও হচ্ছে তানিয়া, আমার ছোট বোন, তবে তোমার থেকে অনেক বড়। ও স্নাতক শেষ হয়েছে এই বছর। আমার মতো সেও কাউকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু বাবা তাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছিল। তাই সেদিন আমার কাছে কান্নাকাটি করে বলছিল সে তার পছন্দের মানুষ ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তার জন্য আমি ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিলাম। আমি দাঁড়িয়ে থেকে তার পছন্দের মানুষের সাথে তার বিয়ে দিয়েছি। তোমার কি সন্দেহ দূর হয়েছে নাকি আরো প্রমাণ লাগবে? লজ্জা অস্বস্তিতে মাথা হেড করে দাঁড়িয়ে রইল মিনি। বলার মতো কোনো কথা খুঁজে পেল না। তৈরবের মিটিমিটি হাসি প্রগাঢ় হলো। সে ভিডিও কল দেয় তানিয়াকে। মিনির সামনে ফোনটি তুলতেই উচ্ছ্বাসিত কণ্ঠস্বর ভেসে আসলো, ভাবি, ভাইয়া ভাবির সাথে তোমার মিসম্যাচ হয়ে গিয়েছে, তোমাদের ভাব হয়ে গিয়েছে, ভাবি মেনে গিয়েছে। উচ্ছ্বাসিত কণ্ঠে মিনি লাজে নুইয়ে গেল। হাঁসফাঁস করে সরে যায় স্ক্রিনের সামনে থেকে। তৈরব মৃদু হেসে তাকে বলল, কথা বলো, ও তোমাকে অনেক ভালোবাসে, তোমার সাথে কথা বলতে চায়। আমি তার সাথে কি বলবো? তোমার ননদ তুমি কি বলবে তা তুমি জানো। তৈরব নির্লিপ্ত চিত্রে বলল। সাথে সাথে মিনি চোখ নামিয়ে আনে। মিনমিন করে বলল, কেউ আমার ননদ নয়। তৈরব আবারও ফোনটি তার মুখের সামনে ধরে। তানিয়া হাসি মুখে শুধায়, ভাবি কেমন আছো? ভালো আছি, কিন্তু আপনি আমায় ভাবি কেন বলছেন? ভবিষ্যতে তো ভাবিই ডাকতে হবে, তাই এখন থেকে চর্চা করছি। আমার ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে পিচ্চি মেয়ে, তুমি এত কঠোর হয়েও না, এবার মেনে দাও, ভাব করে নাও ভাইয়ের সাথে। সে কখনো তোমার ভবিষ্যৎ গড়তে বাধা হয়ে দাঁড়াবে না, বরং সিঁড়ি হবে, বুঝেছো? তানিয়া স্নেহের কণ্ঠে বলল। মিনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। অপ্রস্তুত হয়ে কিছু বলার মতো পেল না। তৈরব ফোন রেখে মিনিকে বলল, চলোই, সন্ধে নেমে গিয়েছে, এখন যাওয়া উচিত। মিনি এবার আর জেদ দেখায় না, বরং মাথা নেড়ে দুপা এগিয়ে আসে। তৈরব ছাতা মেলে বাইরে দাঁড়াতে মিনি চুপচাপ ছাতার নিচে ঢুকে যায়। এক বুক সুখ নিয়ে তৈরব ঘাড় ঘুরিয়ে তাকায় মিনির উজ্জ্বল শ্যামলা মুখটির দিকে। অবশেষে এই জেদি পিচ্ছি মেয়েটিকে নিজের পাশে আনতে পেরেছে সে, নিজের সঙ্গিনী করতে পেরেছে। সে মৃদু হেসে
অনুমতিবিহীন মেয়েটির নরম হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটা শুরু করে। আকাশের বুক চিরে যেমন বক্রাকারে আলোর ঝলকানি সৃষ্টি হয়, ঠিক তেমনই মিনির ছোট্ট বুকটিতেও অদৃশ্যমান ঝলকানি অনুভব হলো। সে কি অদ্ভুত অনুভূতি! কম্পন ধরালো কায়া জুড়ে। ঈশ্বর সেই কম্পন তৈরূপ অনুভব করতে পারল। আঁকড়ে ধরা হাতটিতে মৃদু চাপ প্রয়োগ করে বলল, রিল্যাক্স, ভয়ের কিছু নেই, স্বাভাবিক হও সাউদা। মিনি জবাব দেয় না, চুপ করে টিপিয়ে টিপিয়ে হাঁটতে লাগলো। কতদূর হাঁটতে হাঁটতে তৈরব তাকায় মিনির চুপসে যাওয়া মুখটির দিকে। লঘু স্বরে জিজ্ঞাসা করে, সাউদা, আমার ভালোবাসা গ্রহণ করা যায় না? মিনি জানে সে আর পালাতে পারবে না। কার থেকে পালাবে? নিজের থেকে, নাকি নাছরবান্দা এই লোকটির থেকে? লজ্জায় আটসাটে মুখশ্রী তার। তৈরব জবাবের প্রতীক্ষায় তাকি তার দিকে। কিয়ৎকাল সময় নিয়ে মিনি নত মস্তকে উপনিষ মাথা নেড়ে সম্মতি জানায়। তৈরবের বুক থেকে যেন ব্যথাদায়ক এক পাথর নেমে গেল। ততক্ষণে ক্যান্টনমেন্টের ভেতর তারা ঢুকে পড়েছে। বৃষ্টি তখন থেমে গিয়েছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, গায়ে লাগার মতো না। তৈরব মিনির হাত ছেড়ে দিয়ে মুখোমুখি দাঁড়ায়। মিনি চোখ তুলে তাকায় তৈরবের দিকে। তৈরব চোখে চোখ রেখে বলল, এটাই আমাদের একান্তের শেষ দেখা সাউদা। আমি আর কখনো তোমার সাথে যোগাযোগ করব না। আমরা শিক্ষক স্টুডেন্টের মতো একটা স্বাভাবিক সম্পর্ক মেনটেন করব। এরপরে আমাদের একান্তে দেখা ঠিক তখন হবে যখন তুমি মনে করবে তুমি বিবাহের জন্য প্রস্তুত, ঠিক আছে? আর কখনো যোগাযোগ হবে না। আমার জন্য তুমি তোমার লক্ষ্যচ্যুত হও, এটা আমি কদাপি মানতে পারবো না। দিন শেষে আমি এতটুকুই সন্তুষ্ট তুমি আমার হয়ে আছো। থাকবে তো সাউদা? ভুলে যাবে না তো? তোমার মনে অন্য কেউ জায়গা করে নেবে না তো? তৈরবের কণ্ঠে আকুতি ভরা। মিনি নিনিমেষ তাকিয়ে থাকে তৈরবের আকুতি মাখা চেহারার দিকে। মিহি কণ্ঠে বলে, একটা মনে একাধিক মানুষকে জায়গা দেওয়া যায় বুঝি? যায় না? তৈরব পাল্টাও প্রশ্ন ছুরি দিয়ে শুধায়। মিনি মাথা নাড়ে। যায় না। এই মন সদ্যই আপনাকে অনুভব করতে শুরু করেছে। সারাক্ষণ আপনার কথা ভাবে। বড্ড বেহায়া। এই মন আপনাকে ছাড়া আর কাউকে চায় না। তৈরব মৃদু হেসে উঠল মিনির কথায়। মিনির মাথায় এক হাত রেখে বলল, এখন যাও, আমার দোয়া থাকবে তোমার সাথে সব সময়। নিজের পায়ে নিজে দাঁড়াও, বাবা মায়ের ঢাল হও, অনেক বড় হও, আর তাড়াতাড়ি বড় হও। আমার বুকটা চৌচির হয়ে থাকবে তোমায় বুকে পাওয়ার জন্য। বিদায়ের এই লহমাতে লজ্জা আর ভর করল না, বরং বিরহ বেদনা ভর করল। কেন লোকটির সঙ্গ সমেত সে বড় হতে পারবে না? প্রশ্নটি করার সাহস আর হলো না। সে নীরবে চৌধুরী নিবাসের দিকে পা বাড়ায়। তরফ সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে পেছন থেকে ডেকে উঠল। মিনি চৌকিতে ঘাড় ঘুরিয়ে তাকায়। বিন্দু বিন্দু বৃষ্টি ভেজা দুটি অন্ধকারাচ্ছন্ন মোহনীয় মুখ বেশ টানল দুজনকে। দুজনে অপেক্ষা করল সেই টান আকর্ষণকে। তৈরব মৃদু কণ্ঠে বলল, তখন যদি মনে হয় আমি বুড়ো হয়ে গিয়েছি, তুমি আমার থেকে ভালো অল্প বয়সী যোগ্য কাউকে রিজার্ভ করো, তবে তুমি নির্বিঘ্নে বলবে আমায়। আমি হাসি মুখে তোমার জীবন থেকে চলে যাব। আমার খুব ইচ্ছা আপনাকে বুড়ো হতে দেখার, আপনার পাকা চুলগুলো টেনে টেনে উঠিয়ে ফেলার। আমি নিজের যৌবন দিয়ে আপনার বার্ধক্যের আপনার ঢাল হব। মেয়েটি কি 10 মিনিটের ব্যবধানে বড় হয়ে গেল? সৌরভ এই প্রশ্নটি জেগে বসল তৈরবের মস্তিষ্কে। মিলান হেসে বলল, তবে বার্ধক্য জলদি আসুক, অপেক্ষায় থাকবো বার্ধক্যের সেই শক্ত ঢালের। মিনি নিরুত্তর পা বাড়ায়, পিছু ফিরে আর তাকায় না। তাকে বড় হতে হবে খুব তাড়াতাড়ি। কেউ তার অপেক্ষায় রয়েছে যে। শূন্যতা সত্ত্বেও তৈরবের বুক জুড়ে আজ পূর্ণতা আর পূর্ণতা। সন্ধ্যা তখন 7টা। বসার ঘরে সোফায় বসে উদাসীন মনমরা সুবিধার দেওয়ালে রাবার বল ছুটছে আর ক্যাচ ধরছে। কিছুক্ষণ আগে এসেছে সেনানিবাস থেকে। গোসল করে খেয়েই এখানে বসেছে। তবে তার দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। নমিতা বেড়াতে গিয়েছে বোনের বাড়িতে। আজ 7 দিন হলো। তার দিনকাল খারাপ যাওয়ার কারণ এটাই। উঠতে চুমু, বসতে চুমু, খেতে চুমু, ঘুমাতে গেলে মোটের ওপর 24 ঘন্টা চুমুর উপর থাকা ব্যক্তি বিগত 7 দিন যাবৎ চুমু ছাড়া বসবাস করছে। কেউ ধারণা করতে পারবে না সুবেদারের দিনকাল ঠিক কতটা খারাপ যাচ্ছে। মনে হচ্ছে যেন এই নৌমিতা এলো আর তাকে এলো পাথারি চুমু খেলো, কিন্তু না, কেউ আসে না। দিনের মধ্যে কতবার আনমনে হাত চলে যায় গালে তার হিসেব নেই। হুটহাট কেউ গায়ের উপর পড়ছে না। রাতে কেউ জাপটে ধরে ঘুমাচ্ছে না। কানে কাছে পকর পকর করছে না।
এটা কোনো জীবন হলো? রাতে সে ঘুমাতে পায় না, ঘরময় পায়চারি করে বেড়ায়। নমিতাকে ছাড়া 3 দিনের দিন নিজেকে কেমন পাগল পাগল লাগছিল সুবেদারের। বাধ্য হয়ে মায়ের কাছ থেকে নাম্বার নিয়ে ফোন লাগায় নমিতার ফোনে, কিন্তু পিশাচিনী ফোন রিসিভ করে না। পুরো ঘর খালি খালি মনে হচ্ছে তার কাছে। চোখের সামনে কেউ তাণ্ডব করছে না। এই দুটো মাসে যে নমিতা সুবেদারের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, এটা সুবেদার বেশ টের পাচ্ছে। তবুও মনের ভুলে এই কথা সে মুখে স্বীকার করে না। সুবেদার মা লন্ড্রি বাস্কেট থেকে কাপড় চোপড় বের করছে। সুবেদার সেদিকে তাকিয়ে রসিয়ে রসিয়ে বলল, দেখেছো কি বউ এনেছো? সে তো ঘরের সব কাজ তোমাকেই করতে হচ্ছে একা একা। বিয়ের পর কেউ এতদিন কোথাও বেড়াতে যায়? কেমন বউ এনেছো তুমি? একটা খোঁজ খবর নেয় না তোমার? কে বলেছে তোকে? নমি আমার খোঁজ খবর নেয় না? সারা দিনে 5 বার ফোন দিয়েছে। প্রত্যেক দিন এমন ফোন দিয়ে গল্প করে আমার খোঁজ খবর নেয়, যা তুইও নিস না। তোমাকে দিনে 5 বার ফোন দেয়? কেন, তোকে দেয় না? সুবেদার জবাব দেয় না। সে দাঁত কিরমির করছে। মাকে ফোন দেয়, কিন্তু তাকে ফোন দেয় না ডাইনি মেয়ে। অথচ দিনরাত চুমু খাওয়া হয় তাকে। আশুকে একবার চুমু খাওয়া দেখিয়ে দেবে। চুমু খাওয়ার অভ্যাস বানিয়ে 1 সপ্তাহ যাবৎ উপোস কানো দেখিয়ে দেবে সুবেদার কি জিনিস। সের আগে গজগজ করতে করতে নিজের ঘরে চলে গেল। লাগাতার কলিং বেল বাজে। সুবেদার দরজা খুলে দেয়। খুলতেই দেখা মিল নমিতার ক্লান্ত মুখটি। সুবেদারের মায়ের মুখে হাসি ফুটে উঠল। সে উচ্ছ্বাসিত হয়ে নমিতাকে জড়িয়ে ধরল। নমিতা প্রগাঢ় হেসে শাশুড়িকে জড়িয়ে ধরে। সুবেদার মা তাকে ছেড়ে হাতের ব্যাগটি ঘরে নিয়ে আসে। তাড়া দিয়ে বলে, আয় আয়, ফ্যানের নিচে বস। ক্লান্ত হয়ে গিয়েছিস, দেখেই বোঝা যাচ্ছে। গোসল করতে হবে, গা চিটচিট করছে। ঘরে যাই আম্মা। যা যা, আবার জিজ্ঞেস করছিস কেন? আমি খাবার বাড়ছি, তুই গোসল সেরে আয়। নমিতা ঘরে চলে যায়। ঘরে ঢুকে সে ফ্যান ছেড়ে শাড়ির আঁচল গা থেকে সরিয়ে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ে। ক্লান্তি মাখা নিঃশ্বাস বেরিয়ে আসে। সুবেদার চুইংগাম চিবোতে চিবোতে বারান্দা থেকে ঘরে ঢুকতেই বিছানায় চোখ যায়। তার চোখ ছানা বাড়া হয়ে যায় বিছানায় শায়িত অর্ধনগ্ন নারীটির দেহ চোখ পড়তে। সে তড়িৎ গতিতে 2 হাতে চোখ ঢেকে সে চেঁচিয়ে উঠল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি কিছু দেখিনি। পরিচিত এই হুটহাট উদ্ভট চিৎকারে নমিতা অভ্যস্ত, তাই তার মাঝে কোনো হেলদোল দেখা গেল না। সে তারসার দৃষ্টিতে একবার সুবেদারের আগাগোড়া দেখে আবার চোখ বন্ধ করে সেভাবে শুয়ে রইল। সুবেদার 2টো আঙ্গুল ফাঁক করে এক চোখ চেপে নমিতাকে এক ঝলক দেখে। নমিতার বিন্দুমাত্র হেলদোল না দেখে সেও একটু স্বাভাবিক হয়। এই পিশাচিনী তো জন্মগতই বেশরম, এদের আর কি বলবে। সে এক চোখ বন্ধ করে আরেক চোখ দিয়ে মেলে রাখা সৌন্দর্য কোনা চোখে দেখতে দেখতে ধীর পায়ে ছোট একটা সোফায় গিয়ে বসল। টেবিলের উপর থেকে একটা পেপার তুলে নিয়ে সেটা মুখের সামনে মেলে ধরল। যদিও দেখাচ্ছে সে পেপার পড়ছে, কিন্তু আদে তো এমনটা নয়। তার চোখ দুটো পেপারে নেই, বরং আটকে আছে ফর্সা উদরের মধ্যভাগের আবর্ত বিশেষ। শুকনো ঢোক গিল সুবেদার। ব্যয়ের মতো আরেকবার দৃষ্টি ঘুরে ফিরে আসলো নারী অবয়ের উপর থেকে। সে তড়িৎ আবার চোখ ঢাকলো, তীব্র নিন্দা জানিয়ে বলল, ছি ছি, আজকালকার মেয়েদের কতটা অধঃপতন ঘটেছে ভাবতেই গা শিউরে উঠছে। আজ ঘরে বসে মেলে রাখছে, কাল বাইরে বসে মেলে রাখবে। এদের কোনো ভরসা নেই। হে আল্লাহ, তুমি হেদায়েত দান করো এই নারী জাতিকে। আমিন আমিন। নিন্দনীয় কথাই নমিতা চোখ মেলে তাকায় সুবেদারের দিকে। পাল্টা কোনো জবাব না দিয়ে সে চুপচাপ আঁচল গায়ে জড়িয়ে নিল। সুবেদারও কোনা চোখে তাকিয়েছিল নমিতার দিকে। সরব শাড়ির আঁচল ঠিক করে নিতেই সে মৃদু আত্মনাদের সুরে চেঁচিয়ে উঠল, আরে বলেছি দেখে কি ঢেকে ফেলতে হবে? নমিতার চোখ ছোট ছোট হয়ে আসে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই সুবেদারের দিকে। সুবেদার থতমত খেয়ে গেল। সে মাথা চুলকে তেজটা দৃষ্টি ফেলে বলল, না মানে ওই যে আপনি তো কারোর কথা শোনেন না, আপনাকে যেটা বলা হবে আপনি সেটার উল্টোটা করেন। তাই বলছিলাম আর কি, আমার একবার বলাতেই আপনি ঢেকে ফেললেন। নমিতা এবারও কোনো জবাব দেয় না। শীতল দৃষ্টি ফেলে সে নিরুত্তর আলমারি থেকে পোশাক নিয়ে বাথরুমে ঢুকে গেল। সুবেদার হাঁপ ছাড়ল। মনে মনে খুশিতে আত্মহারা হয়ে গেল। নমিতা এসেছে, তার পিশাচিনী এসেছে। এখন থেকে আবার তাণ্ডব করবে আর তার জীবনটা আনন্দময় হয়ে উঠবে। আহা কি আনন্দ! আবার তার চুমুময় জীবন ফিরে এসেছে। চোখের সামনে সব কিছু বারংবার ধোয়াটে হয়ে আসছে।
গলদেশ কপাল ঘেমে উঠল। এক হাতে মাথা চেপে নিজেকে সামলেই সিয়াসা। কেমন হাঁসফাঁস করছে শরীর। কোনো মতে হাত চালিয়ে প্রেসক্রিপশনটা লিখে তার নিচে একটা স্বাক্ষর করে দিয়ে সামনে বসা রোগীকে বলল, আমি রেফারেন্স দিয়ে দিয়েছি। এই কাগজটি দ্বিতীয় তলার রিসেপশনে দিলেই আপনি সাশ্রয়ী মূল্যে টেস্টগুলো করাতে পারবেন। রোগীটি কৃতজ্ঞতা প্রকাশ করে বেরিয়ে যায়। রোগীটি বেরিয়ে যেতেই সিয়াসা তড়িৎ এসির পাওয়ার কমিয়ে দেয়। পানির বোতলটা হাতে নিয়ে ঢকঢক করে অর্ধেকটা পানি পান করে গা এলিয়ে দেয় চেয়ারে। ক্লান্তিমাখা এক নিঃশ্বাস আপনা আপনি নিশ্চিত হয় নাসার অন্ধ থেকে। সে হাত বাড়িয়ে টেলিফোনটা তুলে নিয়ে নূপুরকে ফোন করে বলল, পরবর্তী রোগী আধা ঘন্টা পরে পাঠাও নূপুর। ম্যাম, আপনাকে অনেক অসুস্থ লাগছে, আজ না হয় এ পর্যন্তই থাকুক। নূপুর নমনীয় কণ্ঠে বলল। ম্যাম যখন হাসপাতালে আসে তখন রিসেপশনের কাছে মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল, তবুও আজ রোগী দেখা বন্ধ করেনি সিয়াসা। আর কয়জন আছে সিরিয়ালে? ম্যাম 14 জন হয়েছে, আর 5 জন রয়েছে, আর 3 জন রিপোর্ট দেখাবে। সমস্যা নেই, আমি ঠিক আছি। এই কয়জন দেখে শেষ করব। সিয়াসা বদ্ধ নেত্রে বলল। শরীর ছেড়ে দিচ্ছে, এখন একটু ঘুমাতে পারলে বড্ড শান্তি লাগতো। ম্যাডাম আসবো? কারোর বিনয়ী কণ্ঠে সিয়াসা চোখ মেলে তাকায়। মুহূর্তেই ক্লান্তি মাখা মুখশ্রীতে উজ্জ্বলতা ছেয়ে গেল লক্ষ্মীকে দেখতেই। পোগার হেসে মাথা উপনিস নেড়ে বলল, আবার জিজ্ঞেস করছো? এসো এসো, ভেতরে এসো। লক্ষ্মী পুরো দরজা খুলে ভেতরে ঢুকতেই বক্ষ মাঝে থাকা একটি ফুটফুটে 7 মাসের কন্যা সন্তান দৃষ্টি আকর্ষণ করল সিয়াসার। ছোট ছোট হাত দুটো সোনার চুড়ি, পায়ে তার নূপুর, পরনে সাদা ফ্রক, কপালের মাঝ বরাবর তার একটা ছোট কালো টিপ, গাল দুটো ফোলা ফোলা, লালচে দেখতে, ঠিক মায়ের প্রতিরূপ। তাকে দেখে বাচ্চাটি ফোকলা হাসছে। সিয়াসা হেসে ওঠে বৈষ্ণবীর হাসিতে। হ্যাঁ, বৈষ্ণবী, বিনোদ এবং লক্ষ্মীর মেয়ে বৈষ্ণবী। 7 মাস আগে বিনোদ এবং লক্ষ্মীর কোল আলো করে সিয়াসার হাত ধরে পৃথিবীতে আগমন ঘটে তার। সমাজের নিন্দানীয় কথাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাবার বিশ্বাসকে জিতিয়ে দিয়ে সে মায়ের কোল ভরে দেয়। সত্য জন্মানো বাচ্চাটি গলা ফাটিয়ে কান্না করে, তখন সকলকে জানায় তার মা অপয়া, অলক্ষ্মী নয়। সিয়াসার আজও স্পষ্ট মনে আছে মা ডাকটি শোনার জন্য লক্ষ্মীর প্রত্যেকটা লড়াই। সিয়াসার ওষ্ঠপুটে স্নেহের হাসি ফুটে ওঠে, আতুরে গলায় বলে, ওরে বুড়ি, আমায় দেখে হাসা হচ্ছে। বাচ্চাটির হাসি বৃদ্ধি পায়। সে হাত পা ছড়িয়ে উত্তেজিত হয়ে মায়ের বুকে মুখ লুকাতে চায়। লক্ষ্মী হাসে মেয়ের চঞ্চলতায়। মেয়েটি তার প্রাণোচ্ছল, চঞ্চল মিশুক। এই বয়সে তার অ্যাক্টিভিটি অনেকটা। লক্ষ্মীর পিছু পিছু বিনোদ মৃদু হাসি নিয়ে প্রবেশ করল। ডাক্তার ম্যাডাম বয়সে ছোট হলো, কর্মে সম্মানের জায়গায় তার কাছে অনেক বড় শ্রদ্ধার। সে হাসি মুখে শুধোয়, কেমন আছেন ডাক্তার ম্যাডাম? আমি একদম ঠিক আছি দাদা। আপনাদের কি খবর? সেই গত মাসে দেখা হলো আর এলেন না। এই যে এলাম আপনার সাথে দেখা করতে। বলে বিনোদ নিজের হাতে থাকা দুটো বড় বড় বয়াম এগিয়ে দেয় সিয়াসার দিকে। সিয়াসা খুব একটা অবাক হয় না বয়াম দুটো দেখে। বিনোদ দাদা আর লক্ষ্মী যখনই আসবে তখনই তার জন্য নাড়ু নিয়ে আসে। সে জিজ্ঞাসা করে, ওগুলোতে নাড়ু আছে তাই না? বিনোদ হাসি মুখে মাথা নাড়ে। সিয়াসা সানন্দে বলল, ধন্যবাদ দাদা, এতগুলো নাড়ু তো আমি খেয়ে শেষ করতে পারবো না। ভালো হয়েছে, অনেকদিন বসে খাবো। লক্ষ্মী, তোমার হাতে জাদু আছে। এই নাড়ুগুলো শুধু তোমাদের হাতেই সুস্বাদু লাগে, আর কারোর হাতে খেতে ভালো লাগে না। এর থেকেও লক্ষ্মী পুজোর সময়কার নাড়ু বেশি সুস্বাদু হয় ম্যাডাম, তখন আপনার জন্য আরও নিয়ে আসবো। আচ্ছা, ভুলে যাবে না কিন্তু। সিয়াসা সাবধানী কণ্ঠে বলল। লক্ষ্মী হেসে মাথা নাড়ে। বুকের মাঝে থাকা ছোট্ট বাচ্চাটি তখন সিয়াসাকে পিটপিট করে তাকিয়ে দেখছে। সিয়াসা তার দিকে হাত বাড়াতে সে লাফ দিয়ে পড়ল। সিয়াসা কোলে তুলে নেয় তাকে। বুক জুড়ে ওই প্রাণটির নরম আধিপত্য। সিয়াসার কোল ভরপুর হয়ে গেল। প্রবল মাতৃত্ব তৃষ্ণা আশ্রেপ হলো সিয়াসার মাঝে। এমনই বুক জুড়ে সবসময় একটা ছোট্ট প্রাণ থাকলে তার জীবনটা কতটা মধুর হতো। বাচ্চাটি সিয়াসার গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা এলিয়ে দেয়। খুশির এক দমকা হওয়া বয়ে গেল সিয়াসার মাঝে। কোল জুড়ে যেন প্রশান্তি আর প্রশান্তি। ইদানিং যেন মাতৃত্বের এই তৃষ্ণা প্রবলভাবে গ্রাস করছে তাকে। দর্পণ ক্ষেত্র বিশেষ
বান্দরবানে না থাকলেও সে যখন বাড়িতে থাকে তখন সবসময় আরবকে নিজের কাছে রাখে, গোসল করে, কাছে নিয়ে ঘুমায়। আর মিনময়ীর কাজ হয় শুধু আরবের খিদের খেয়াল রাখা। সে বৈষ্ণবীকে বুকে চেপে বলল, ওর নাক থেকে গড়গড় করে আওয়াজ হচ্ছে। লক্ষ্মী, ঠান্ডা লেগেছে? ম্যাডাম, তার জন্যই শিশু বিশেষজ্ঞ সমরেশ ঘোষের কাছে এসেছিলাম দেখাতে। কি বলল? সিজনিং তেমন মারাত্মক কিছু নয়। ও, তবুও তুমি নিজের খেয়াল রাখবে। ঠান্ডা কিছু খাবে না এই কদিন। তুমি গরম পানি খাবে বেশি বেশি করে। নিজেকে ঠান্ডা লাগতে দেবে না, তাহলে বৈষম্যও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সে শুনল তো ম্যাডাম, আমাকে আর বৈশুকে ঘরে রেখে সে রান্না করে বসে লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খায়। আমি বারণ করলেও শুনে না। বিনোদ অভিযোগের সুরে বলল। লক্ষ্মী মুখ বাগালো বিনোদের কথায়। সিয়াসা হেসে ওঠে দুজনে নীরব দ্বন্দ্বে। কণ্ঠে কিছুটা শাসন এনে বলে, এটা কিন্তু ঠিক নয় লক্ষ্মী। যতদিন ও দুধ খাচ্ছে ততদিন অন্তত এগুলো বাছ বিচার করে চলতে হবে, নয়তো অসুস্থ হলে তুমি কষ্ট পাবে। আচ্ছা ম্যাডাম। কি খাবেন দাদা বলুন? টেলিফোন হাতে নিতে নিতে বলল। বিনোদ তড়িৎ নাকচ করল। না না ম্যাডাম, কিচ্ছু খাবো না। এমনিতে রাত হয়েছে। বৈষয়িকে নিয়ে রাতে ঘোরাফেরা রিক্সি লাগে। আমরা তাড়াতাড়ি বাসায় ফিরব। আপনি তো জানেন রাতে ওদের নিয়ে আমি বের হতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। সিয়াসা জানে সেই দুর্ঘটনার পর থেকে বিনোদ লক্ষ্মীকে নিয়ে রাতে বের হতে চায় না। কখনো কোনো বিপদ আসতে পড়ে তার কাছে থেকে তার পরিবারকে কেড়ে নেয়। একবার হারিয়ে ফেলতে গিয়েও ফিরে পেয়েছিল সে তার লক্ষ্মীকে। আনফর্চুনেটলি সেখানেও সিয়া জড়িত, সিয়ার জীবনসঙ্গী জড়িত। সিয়া আর কথা পারল না। সে হাসি মুখে বলল, এমনটা আপনি ভালো মনে করেন দাদা? স্যার কেমন আছে ম্যাডাম? বিনোদ পুনরায় জিজ্ঞেস করে। ভালো আছে দাদা, সব সময়কার মতো ব্যস্ত আছে। কোথায় আছে, কি করছে, কি আমি কিছুই জানি না। সিয়াসা মলিন হেসে বলল। বিনোদ যখন শুনেছে মেজর দর্পণ ডাক্তার ম্যাডামের স্বামী, তখন সে খুব খুশি হয়। একদিন মেজর দর্পণ এবং সিয়াসার জন্য সে লক্ষ্মীকে সুস্থ সবল ফিরে পেয়েছিল। তাই এই মানুষ দুটো তার কাছে শ্রদ্ধার। সে কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, আমি আর লক্ষ্মী আজীবন আপনার কাছে এবং স্যারের কাছে কৃতজ্ঞ থাকবো ম্যাডাম। আপনাদের জন্য আজ আমি এবং আমার পরিবার পরিপূর্ণ। কৃতজ্ঞতা জানাতে হলে আপনার সৃষ্টিকর্তাকে জানান বিনোদ দাদা। উত্তম পরিকল্পনাকারী সে, আমরা তো শুধুমাত্র তার দেখানো পথে চলি। বিনোদ স্মিত হাসে। আশা আরও কিছুক্ষণ বৈষয়িকে আদর করে ছেড়ে দেয়। লক্ষ্মী মেয়েকে কোলে তুলে নেয়। সে তাকায় ডাক্তার ম্যাডামের মায়াবী মুখটির দিকে, মিহিস্বরে বলল, যেই মানুষটা এত মায়া দিয়ে গড়া প্রার্থনা করি তার সেই মানুষটার কোল জুড়েও কেউ আসুক এই মায়াময় মানুষটিকে উপভোগ করতে। আমরা ভাগ্যবান ছোট্ট পরিসরে এই জীবন আপনার দেখা পেয়ে।